আজকের এই ক্লাসে আমরা দেখব ভরক্রিয়ার সূত্র। তো আমাদের হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের যে ফোর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারে এই টপিকটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে কন্টিনিউ হয়ে আমাদের কেপিকেসি আসে এবং কেপিকেসি থেকে ম্যাথ প্রত্যেক বছর অবশ্যই আসবে। তো ভরক্রিয়ার সূত্রটা আসলে কে দিয়েছিলেন? এটা হচ্ছে আমাদের নরওয়ের রসায়নবিদ গুল্ডবার্গ আর হচ্ছে পি ভাগে, এই দুজন মিলে হচ্ছে যে ভরক্রিয়ার সূত্রটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দাঁড় করিয়েছিলেন। তো ভরক্রিয়ার সূত্রটা আসলে কি? ওটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে আমাদের টেম্পারেচার থাকবে কনস্ট্যান্ট, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার আমরা আমাদের হচ্ছে সামনে বিক্রিয়ার হারকে আর দ্বারা প্রকাশ করব। আর মানে কি? রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে এবং নির্দিষ্ট সময় যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়। তার মানে এই যে ভরক্রিয়ার সূত্রটা, এটা অ্যাকচুয়ালি আমাদের যে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার কেমন হবে ওই জিনিস নিয়ে একটা আইডিয়া দেয়। বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হচ্ছে যে একক সময় ঘনমাত্রার যে পরিবর্তনটা, যে পরিমাণে বিক্রিয়ক নিজেরা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার হার। আর এই বিক্রিয়ার হারটা কিসের সমানুপাতিক হবে? যে কোনো টাইমে যদি আমরা বলি যে বিক্রিয়ার হার কত, ওটা হচ্ছে ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখন সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস কি জিনিস? সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা হচ্ছে আমাদের আংশিক চাপ। তার মানে আমাদের হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। একইভাবে বিক্রিয়ক সমূহের আংশিক চাপ যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। অর্থাৎ এই যে বিক্রিয়ার হারের সাথে আমাদের মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের যে সমানুপাতিক সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্র। তো সক্রিয় ভর বলতে আমরা সাধারণত প্রতি লিটার দ্রবণে, যখন দ্রবণ হবে, দ্রবণ বলা থাকলে আমরা কি ইউজ করবো? মোলার ঘনমাত্রা। আর যদি হচ্ছে আমাদের গ্যাসের কথা উল্লেখ থাকে এবং চাপ উল্লেখ থাকে, তাহলে আমরা হচ্ছে আংশিক চাপ যে সূত্র, এটা ইউজ করব। তাহলে আমাদের এই যে সক্রিয় ভর কয় রকম? সক্রিয় ভর হচ্ছে আমাদের দুই রকম। একটা হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা, আর অপরটা হচ্ছে আমাদের আংশিক চাপ। তো মোলার ঘনমাত্রা সাধারণত হচ্ছে কখন হয়? যখন এগুলো আমাদের অ্যাকুয়াস ফর্মে থাকে। আর যখন হচ্ছে আমাদের গ্যাসিয়াস ফর্মে থাকে বা গ্যাসিয়াস ডেটা দেওয়া থাকবে, তখন আমরা আংশিক চাপ জিনিসটাকে ইউজ করতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে সক্রিয় ভরের মধ্যে কিন্তু আমাদের সলিড যেগুলো আছে, কঠিন অবস্থা, এগুলো নিয়ে কোনো কথা নেই। তার মানে আমার যদি একটা বিক্রিয়া সলিড বিক্রিয়কে থাকে অথবা উৎপাদে তৈরি হয়, ওরা আমাদের কিন্তু আসলে বিক্রিয়ার হারকে চেঞ্জ করবে না। এটা আমাদের ভরক্রিয়ার সূত্র অনুযায়ী শুধুমাত্র মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপের সাথে বিক্রিয়ার হারটা সমানুপাতিক হবে এবং এখানে হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তো এখন এই যে আংশিক চাপ জিনিসটা অনেকের কাছেই নতুন, যে আংশিক চাপ মানে কি। সো এখানে হচ্ছে আমরা আগে আংশিক চাপ একটা সূত্র দিয়ে রেখেছি যে আংশিক চাপ সমান হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ মানে হচ্ছে আমি যে বিক্রিয়া পাত্রতে মানে আমাদের যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেখানে টোটাল একটা চাপ অনুভব হবে, ওটাকে আমরা মোট চাপ বলি। আর মূল ভগ্নাংশ জিনিসটা আমরা একটু সামনে গিয়ে দেখবো, আর সাথে আংশিক চাপ জিনিসটা কি, ওটা আমরা হচ্ছে একটা সুন্দর গল্পের মাধ্যমে বোঝার ট্রাই করবো। সো এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরল বিক্রিয়কের সক্রিয় ভরকে সবসময় একক মানে এক ধরা হয়। তো এই জন্যই দেখা যায় আমরা যখন সামনে ভরক্রিয়ার সূত্রটা ডিরাইভ করবো অথবা ইন ফিউচারে এই ধরনের সূত্র প্রচুর ইউজ হয়। যেমন আমরা হচ্ছে সবাই সেকেন্ড পেপারে যে গুণগত রসায়ন আছে, এই চ্যাপ্টারে কিন্তু আমরা ভরক্রিয়ার সূত্রটা অ্যাপ্লাই করে এসেছি কেএসপি কেআইপির ক্ষেত্রে। তো ওইখানে আমরা অলওয়েজ যেগুলো অ্যাকোয়াস থাকতো এগুলোকে কিন্তু লিখতাম, যেগুলো সলিড আকারে থাকতো তাকে লিখতাম না। কারণ কি, এই যে বিশুদ্ধ কঠিন এদেরকে আমরা ওয়ান ধরি, এই জন্য এটাকে আর লেখা লাগে না। সো এখানে কারণটা সুন্দর মতো দেওয়া আছে। তো আমাদের হচ্ছে যে বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরল, এদের হচ্ছে সক্রিয় ভরকে আমরা কি ধরবো? এক ধরবো এবং একটা ধ্রুব সংখ্যা। তো ভরক্রিয়ার যে সূত্র, এখান থেকে হচ্ছে আমাদেরকে এসি যে রাশিমালা, এটা প্রতিপাদন করতে হবে। তো এটা গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করা হয়, এটা আমরা প্রকাশ করার জন্য একটা বিক্রিয়া লিখি, যে ধরি আমরা এ থেকে এ এবং বি বিক্রিয়া করে এটা একটা উভমুখী বিক্রিয়া সি এবং ডি তৈরি করবে। এখন উভমুখী বিক্রিয়া মানে কি? উভমুখী বিক্রিয়া মানে হচ্ছে এই যে রিয়াকশনটা, এটা সামনের দিকেও হবে, যে এ এবং বি বিক্রিয়া করে এখান থেকে সি এবং ডি তৈরি করবে, আবার সি এবং ডি এরা বিক্রিয়া করে এরা হচ্ছে আবার এ এবং বি তৈরি করবে। এই জন্য এটাকে আমরা একসাথে উভমুখী বিক্রিয়া আকারে লিখি। তাহলে এখানে অ্যাকচুয়ালি একসাথে দুইটা রিয়াকশন হচ্ছে না, যেটা এই যে আমাদের হচ্ছে ডান দিকে যাচ্ছে এটাকে আমরা বলবো যে ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী অথবা সম্মুখবর্তী যেটা লেখা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আর যেটা হচ্ছে সি এবং ডি, তার মানে যে উৎপাদ যেগুলো এরা আবার বিক্রিয়া করে যদি বিক্রিয়কের দিকে আসে, তাহলে আমরা বলবো এটাকে পশ্চাৎমুখী বিক্রিয়া।
এখন আমাদের এই যে সম্মুখমুখী বিক্রিয়া, এই সম্মুখমুখী বিক্রিয়ার যে হার, এটা কার উপর নির্ভর করবে? যে বিক্রিয়ক দ্বয়ের সক্রিয় ভরের উপর, যেটা আমরা হচ্ছে ভরক্রিয়া সূত্রে দেখলাম। তো এখানে আমাদের সম্মুখমুখী যে বিক্রিয়াটাকে আমরা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বা আরএফ দ্বারা প্রকাশ করলাম। এই আরএফটা কত বেশি হবে? আমাদের এই যে সক্রিয় ভরগুলো, এই যে ঘনমাত্রাগুলো যত বেশি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল টু এ এর ঘনমাত্রা মাল্টিপ্লাইড বাই বি এর ঘনমাত্রা। এর অর্থ হচ্ছে আমাদের এ এবং বি এর ঘনমাত্রা যত বেশি হবে, এরা তত বেশি বিক্রিয়া করবে এবং তত তাড়াতাড়ি উৎপাদে পরিণত হবে। তাহলে আমাদের এ এবং বি এর ঘনমাত্রা যত বেশি হবে, আমাদের যে সম্মুখমুখী বিক্রিয়ার হার ততই বেশি হবে। এর জন্য এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা ইউজ করলাম। আবার যেটা হচ্ছে পশ্চাৎ দিকে বিক্রিয়া হচ্ছে, সাপোজ সি এবং ডি, এদের ঘনমাত্রা, এই ঘনমাত্রা যত বেশি হবে তত বেশি আমাদের যে ব্যাকওয়ার্ড রিয়াকশন বা পশ্চাৎমুখী যে বিক্রিয়ার হার তত বেশি হবে। তাহলে আমাদের যে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটা হচ্ছে সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ সি মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ ডি। তার মানে আমাদের সি এবং ডি এর ঘনমাত্রা যত বেশি হবে, এরা নিজেরা বিক্রিয়া করে এ এবং বি তত বেশি পরিমাণে তৈরি করবে। তাহলে আমাদের রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের ইকুয়েশনটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন সমানুপাতিক চিহ্ন, এটাকে যদি আমি সরিয়ে একটা ইকুয়েশন আকারে আনতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে আর এফ ইজ ইকুয়াল টু ধ্রুবকটাকে কে ওয়ান লিখলাম। এখানে আমরা হচ্ছে কে ওয়ানের জায়গায় যা ইচ্ছা লিখতে পারি, কোনো সমস্যা না। কেউ চাইলে কে এফ এভাবে লিখতে পারে, তো এটা কোনো সমস্যা না। এখানে হচ্ছে তাহলে আমাদের কি, যে জাস্ট কে ওয়ান একটা কনস্ট্যান্ট আসলো আর বাকিগুলো এভাবে থাকলো। সেম এখানে আমার যে আর বি আছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, এখানেও আমি সেম আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, কে টু সি আর হচ্ছে ডি। তাহলে এই যে আমাদের ভরক্রিয়া সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করে আমরা এখানে দুইটা রিয়াকশনের যে ইকুয়েশনটা দাঁড় করালাম, ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন আমাদের যে সাম্যাবস্থায় কেসি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, এটা সাম্যাবস্থাতেই ব্যবহার করা হয়। তো আমরা সাম্যাবস্থা জিনিসটা একটু সামনে কেসিকে আবার দেখবো, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে সাম্যাবস্থায়, সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে একক সময় যেই পরিমাণে বিক্রিয়ক, এই যে এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করবে, ঠিক একই পরিমাণ সি এবং ডি নিজেরা বিক্রিয়া করে এ এবং বি তৈরি করবে। তার মানে হচ্ছে যে ডান সাইড থেকে বাম সাইড থেকে ডান সাইডে যেই পরিমাণে উৎপাদ তৈরি হবে, ঠিক সমান পরিমাণে উৎপাদ ভেঙে আবার বাম সাইডে যে বিক্রিয়কে রূপান্তর হবে। তার মানে আমাদের এখানে আসলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনটা সমান হয়ে যাবে। সাম্যাবস্থায় রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইল বি ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে এখানে আমি ফরওয়ার্ড রিয়াকশনের জায়গায় কী লিখতে পারি? কে ওয়ান এ বি উইল বি ইকুয়াল টু, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জায়গায় হচ্ছে আমি এই জিনিসটা এখানে লিখবো যে কে টু সি আর হচ্ছে ডি। এখন আমি যদি হচ্ছে কনস্ট্যান্টগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে কে ওয়ান তো এই পাশে আছে আর কে টুটা ওই পাশে গুণাকারে আছে, নিচে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, কে টুকে নিয়ে আসলাম। আর যে ঘনমাত্রাগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কে আছে? সি এবং ডি আছে উপরে, তাহলে সি এবং ডি লিখলাম, সি আর হচ্ছে ডি। আর এ পাশে এ বি ছিল গুণাকারে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এ আর বি। তাহলে এই যে আমি এখানে একটা জিনিস পেলাম না, যে কে ওয়ান ইস টু কে টু, কে ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু সি ডি ডিভাইডেড বাই এ বি। তাহলে এই যে কে ওয়ান এবং কে টু দুইটাই তো হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি। তো দুইটা যদি আমি ধ্রুব রাশিকে অনুপাত করি, অনুপাতটা একটা ধ্রুব হবে না? তাহলে আমি কে ওয়ান কে টুর জায়গায় সুন্দর মতো জায়গাতে কে লিখতে পারি। আর যেহেতু আমি এখানে বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘনমাত্রা ইউজ করতেছি, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ঘনমাত্রা ইউজ করতেছি, এই জন্য আমরা এখানে কে নিচে একটা ছোট করে সি লিখে দিব। তার মানে বোঝাচ্ছে এই কেটা আসছে ঘনমাত্রা থেকে, যে কনসেন্ট্রেশন থেকে। তাহলে কেসি, কেসি সমান সমান কী হলো? যে আমার উপরে গেল হচ্ছে সি এবং ডি এর ঘনমাত্রা। তো যারা জানো না তাদেরকে বলে দিই যে থার্ড ব্র্যাকেট দিলাম, এটা মানে কিন্তু হচ্ছে ঘনমাত্রা। এ এর ঘনমাত্রা মানে কি? এ দিয়ে থার্ড ব্র্যাকেট, এই যে ঘনমাত্রা মানে ঘনমাত্রা। যদি আমি বলি এ এর ঘনমাত্রা কত হবে, তাহলে ওটা হচ্ছে যেরকম এ লিখে থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা যায়, অথবা আমি চাইলে এই জিনিসটাকে এরকম কনসেন্ট্রেশন বড় হাতে সি লিখে নিচে ছোটতে এ লিখতে পারি। তাহলে এটা বোঝাবে যে কনসেন্ট্রেশন অফ এ অথবা এর ঘনমাত্রা। তার মানে একটা ঘনমাত্রাকে আমরা এই দুইভাবে যে কোনো একটা প্রকাশ করলেই হবে। তাহলে কেসি সমান সমান কী হলো? যে সি এবং ডি এর ঘনমাত্রা উপরে আর নিচে হচ্ছে এবং বি এর ঘনমাত্রা। এখন সি এবং ডি আমাদের প্রথম বিক্রিয়া কোথায় ছিল? উৎপাদ না? তার মানে এখানে আমি লিখবো হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আশা করি এই জিনিসটা আমরা সকলেই বুঝতে পেরেছি যে আমাদের উৎপাদের ঘনমাত্রা এবং যে বিক্রিয়কের ঘনমাত্রা, এই অনুপাতটাকে আমরা সাম্যধ্রুবক বা সাম্যাবস্থায় যে কনস্ট্যান্টটা সাম্যাঙ্ক বলে থাকি। তো এই জিনিসটার যে প্রতিপাদন, এটা খুবই ইজি। এটা আসলে এমন কেউ নেই যেটা পারবে না। জাস্ট এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করলো, যেখানে আমাদের প্রথম দিকে যে সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? এ বি তৈরি করে এ বি বিক্রিয়া করবে, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া। আর পশ্চাৎ বিক্রিয়া হচ্ছে সি এবং ডি বিক্রিয়া করবে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়াটা করবে, এটা কত বেশি বা কত তাড়াতাড়ি করবে? এ এবং বি এর ঘনমাত্রা যত বেশি থাকবে, অবশ্যই এরা তত বেশি পরিমাণে বিক্রিয়া করবে।
তাহলে আমাদের যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইট উইল বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি, অর্থাৎ এই দুজনের যে প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টের উপর আমার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনটা ডিপেন্ড করবে। সো আমি এখানে যে সমানুপাতিক যে সাইনটা আছে এটাকে আমি যদি ইকুয়ালি নিয়ে আসি তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে। তো আমি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের জন্য দুটি ইকুয়েশন লিখলাম। আর সাম্যাবস্থা মানে কি, যে আমাদের যেই বিক্রিয়ার হার দুই পাশেই সেম থাকবে, যেই পরিমাণে বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হবে একই পরিমাণ উৎপাদ বিক্রিয়কে চলে আসবে। তাহলে আমাদের হচ্ছে সাম্যাবস্থায় আর এফ এবং আর বি সমান হবে। সো এখান থেকে আমি ইজিলি কেসি ভ্যালুটাকে নিয়ে আসতে পারছি। সো আশা করি আমাদের এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার, আর এই জিনিসটা যথেষ্ট ইজি। এখন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে হবে যে এর যে মূল সংখ্যা এগুলো কিন্তু সব জায়গায় কিছু দিনে মানে কি 1 আছে। যদি এখানে ঘনমাত্রা চেঞ্জ হইতো মানে মূল সংখ্যা চেঞ্জ হইতো তাহলে ইকুয়েশনটা একটু অন্যরকম আসতো, যেটা আমরা সামনে দেখবো। সো এখন আমরা দেখবো হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি এবং কেপি। তো আমরা কেসি এবং কেপি জিনিসটা কি ওটা করার আগেই কিন্তু কেসিটাকে প্রতিপাদন করে ফেলেছি। তো তার আগে আমাদের বুঝতে হবে যে সাম্য ধ্রুবক কি, ওয়ার্ডটা এখানে সাম্য ওয়ার্ড আসছে না, সাম্য জিনিস হচ্ছে কি সাম্যাবস্থায় ধ্রুবক। সাম্য বলতে এখানে হচ্ছে আমাদের সাম্যাবস্থা। আর একটা বিক্রিয়ার সাম্যাবস্থা মানে কি উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। তো সাম্য ধ্রুবকের সংজ্ঞাটাকে দেখি তো, যে স্থির তাপমাত্রা, একটা জিনিস খেয়াল করে এখানে যে তাপমাত্রা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা আমরা জানি যে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের এই যে যতগুলো সাম্য ধ্রুবক আছে কেসি বলো কেপি বলো দেন এদিকে অ্যাসিড বেস সবগুলোই কিন্তু চেঞ্জ হবে, এগুলো কিন্তু তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। কিন্তু তুমি চাপ বা ঘনমাত্রা যদি পরিবর্তন করো তাতে কিন্তু কেসি এবং কেপি ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, শুধুমাত্র এটা তাপমাত্রার সাথে কিন্তু চেঞ্জ হয়। এই জন্য আমরা এখানে তাপমাত্রাকে স্থির রাখবো। স্থির তাপমাত্রা এবং স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর। তাহলে আমাদের একটু আগের বিক্রিয়াতে কে ছিল, উভমুখী বিক্রিয়াটা এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের হচ্ছে সি এবং ডি তৈরি করেছিল। তাহলে এই যে একটা উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের সক্রিয় ভর, এই যে সি এবং ডি এদের সক্রিয় ভর, সক্রিয় ভরটা কি ছিল যে মোলার ঘনমাত্রা দিয়ে আমরা লিখেছিলাম। তো সক্রিয় ভর যেমন মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভর এর গুণফলের অনুপাত, তার মানে এই যে উৎপাদের যে সক্রিয় ভরের গুণফল সি এবং ডি এদের যে সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়কের যে সক্রিয় ভরের গুণফল, এই যে অনুপাতটা, এই অনুপাতটা আমরা মাত্র কিন্তু প্রমাণ করে আসলাম যে অনুপাত ছিল একটি স্থির রাশি হয়ে থাকে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, এই রাশিকে আমরা সাম্য ধ্রুবক বলি। এই যে ঠিক এটাই। আর এখানে আমরা কেন সি দিলাম, কারণ এখানে আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করেছিলাম, যদি আমরা আংশিক চাপ নিয়ে কাজ করতাম তাহলে এই জায়গায় সি এর জায়গায় পি আসতো। তো এখন সাম্য ধ্রুবক কয় প্রকার, সাম্য ধ্রুবক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের মোলার সাম্য ধ্রুবক আর একটা হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক। তো এখানে সি কেন লিখি, সিটা আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাকে, যে আমরা যখন একটা উভমুখী বিক্রিয়ায় ঘনমাত্রা নিয়ে কাজ করব, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে অনুপাতটা, এই অনুপাতটা আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করার জন্য পাইছি, তখন আমরা কেসি লিখবো। বাট আমরা যদি সেম অনুপাতটা নিতাম বাট আংশিক চাপ নিয়ে করতাম, যে আংশিক চাপকে আমরা কীভাবে প্রকাশ করি এটা আমরা তোমাকে দেখা দিই। তো আংশিক চাপ জিনিসটা আমি এই পরে পেজেই বুঝাবো জিনিসটা আসলে কী। সো আংশিক চাপ, একটা জিনিসের আংশিক চাপ সাপোজ এর আংশিক চাপকে আমরা কীভাবে প্রকাশ করবো, এই যে এরকম পি নিচে থাকবে এ, পি মানে হচ্ছে কি পার্শিয়াল প্রেশার অফ এর আংশিক চাপ। তো আমরা সেম যখন এরকম আংশিক চাপ নিয়ে কাজ করবো তখন আমাদের কেপি জিনিসটাকে লিখতে হবে, তখন এই যে আংশিক চাপ উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, এই যে অনুপাতটা আসবে এই অনুপাতটাই হচ্ছে আমাদের তখন সাম্য ধ্রুবক কেপি হবে, যেটা আমরা একটু সামনে আবার দেখবো, সমস্যা নেই। সো মোলার সাম্য ধ্রুবক বা কেসি কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় ভরক্রিয়া সূত্র মতে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত। তাহলে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা হচ্ছে সি এবং ডি এদের গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা যেটা হচ্ছে এ এবং বি এদের গুণফলের যে অনুপাতটা, এই যে ভাগদা মানে কি অনুপাত না, এই অনুপাতটাকে আমরা কি বলবো মোলার সাম্য ধ্রুবক। তার মানে এটা একটা স্থির রাশি হবে, আর যেহেতু আমরা অনুপাত হচ্ছে ঘনমাত্রা নিয়ে করেছি এই জন্য কেসি লিখতে হবে। তো একে আমরা কেসি দ্বারা প্রকাশ করি। তবে বিক্রিয়ায় অংশগ্রহণকারী কোনো বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ বা উৎপাদের মোল সংখ্যা যদি 2 বা তার বেশি হয়, আমাদের আগের বিক্রিয়া কিন্তু কয়টা ছিল, এক না, 2 বা তার বেশি হয়, তখন সাম্য ধ্রুবকের রাশিমালায় বিক্রিয়ক এবং উৎপাদের ওই যে মোল সংখ্যাটা ওটা হচ্ছে এদের ঘনমাত্রার সূচক রূপে, সূচক মানে কি অনেকেটা যদি না বুঝো, সূচক মানে হচ্ছে যে পাওয়ার রূপে যায়। ফর এক্সাম্পল যে আমার মনে করো এ মোল বিক্রিয়া করলে, এবার এ বিক্রিয়া করতে পারো ওটা 1 মোল, এটা হচ্ছে স্মল এ মোল প্লাস স্মল বি ইন্টু বি মোল, এরা বিক্রিয়া করলো করে হচ্ছে তোমার এখানে তৈরি করলো মনে করো স্মল সি, এখান থেকে হচ্ছে যেরকম, তার মানে এবার 1 মোল করে না, এবার হচ্ছে দেখো এখানে একটা মোল সংখ্যা আসছে না, তো তখন তোমাকে জিনিসটা কী হবে, সেম যে উৎপাদের ঘনমাত্রাকে লিখতে হবে। এখন দেখো উৎপাদের ঘনমাত্রা কি এখানে একটা আছে না, এখানে তো সি একটা না, এখানে সি সংখ্যক সি আছে, তাহলে তুমি এরকম সি যদি সামনাসামনি গুণ দাও তার মানে ওটা আসলে পাওয়ারেই চলে আসে, তাহলে যে এখন জাস্ট এই যে আগে যে মূল সংখ্যাটা আছে এরকম পাওয়ারে চলে আসবে, সি মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ ডি আর পাওয়ার হবে এই যে মূল সংখ্যাটা, এটা এখন জাস্ট সূচক বা পাওয়ারে চলে আসবে। আর এখানে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ এ, এটার পাওয়ার কত হবে এ মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ
বি, এটা পাওয়ার হবে বি। তো এটাই হচ্ছে এখন আমাদের যে সাম্যধ্রুবক বা যে স্থির সংখ্যাটা। তো এটা হচ্ছে আমি একটা সংখ্যা দিয়ে সাপোজ বুঝাই যে মনে করো এ প্লাস বি এটা বিক্রিয়া করলো 1 মোল করে, আর সি তৈরি হলো ধরে নাও 2 মোল, প্লাস ডি তৈরি হলো। এরকম কিন্তু অনেক রিলেশন হইতে পারে। আচ্ছা, অনেকে একটা বলে নেই, অনেকে মনে করে যে 5 মোল যদি থাকে বিক্রিয়কে, উৎপাদ হয়তো 5 মোলই হবে। না, কখনো এরকম না। তোমার মূল সংখ্যাটা কখনো কনস্ট্যান্ট থাকে না। ওটা হচ্ছে ভর সংখ্যা, যে তোমার যদি বিক্রিয়কে 10 গ্রাম থাকে উৎপাদে 10 গ্রাম আসবে, বাট মূল সংখ্যা চেঞ্জ হইতে পারে। যদি এটা এই চ্যাপ্টারে না, আমরা এটা অন্য কোনো সময় আলোচনা করবো প্রপারলি। তাহলে এ বি বিক্রিয়া করে 2টা সি তৈরি করলো আর হচ্ছে একটা ডি তৈরি করলো। তো 2টা সিকে আমি কীভাবে লিখতে পারি, চাইলে যে সি প্লাস সি এভাবেও তো লিখতে পারি, তাই না? তাহলে এখন যদি আমি এখন উৎপাদ লিখি, উৎপাদে কয়টা সি আছে? একটা না তো, 2টা সি। তাহলে দুজনের ঘনমাত্রা, আর একটা ডি আছে যে একজনের ঘনমাত্রা, আর বিক্রিয়কে আসছে আমাদের এ আর বি। তাহলে দেখো 2c মানে কি, 2টা সি ছিল না? তো এই 2টা সি গুণ হয়ে গেছে, এই জন্য এটা সি এর উপর পাওয়ার হয়ে যায়, স্কোয়ারটা হয়ে যায়। এই জন্য আমরা এরকমভাবে স্কোয়ার আকারে লিখি। তাহলে আমাদের আসলে যে জিনিসটা হচ্ছে এখানে 2 থাকে মূল সংখ্যাটা কেন পাওয়ার হয়, কারণ এই যে সি এখানে 2টা আছে, তাহলে 2টার ঘনমাত্রা গুণ দাও, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। আশা করি জিনিসটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমাদের এই যে সাম্যধ্রুবক, এটা আমরা বুঝতে পারছি। সাম্যধ্রুবকে জাস্ট আমরা হচ্ছে যে সক্রিয় ভরের মধ্যে যে ঘনমাত্রাটা নিব, ঘনমাত্রা নিয়ে কাজ করলে আমরা সাম্যধ্রুবক কেসি পাবো, মোলার সাম্যধ্রুবক। এখন যে কেপি, এটা বোঝার আগে আমাদের এই যে আংশিক চাপ জিনিসটা কি, মোল ভগ্নাংশ জিনিসটা কি, আর মোট চাপ জিনিসটা কি, এটা আমরা বুঝে নিই। ফর এক্সাম্পল ধরে নিই আমরা এখানে একটা বিকার আছে বা একটা এরকম বোতল, মনে করি একটা 7-আপের বোতল বা যে কোনো একটা বোতল নিছো। বোতলের মধ্যে হচ্ছে অনেকগুলো গ্যাস থাকবে না? কথার কথা এখানে নাইট্রোজেন গ্যাস আছে, তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এরকম 3টা গ্যাস আছে। এখন ফার্স্ট কেসে তুমি মনে করো জাস্ট তোমার এখানে নাইট্রোজেন গ্যাস আছে, আর কেউ নেই। জাস্ট মনে করবে কি যে এখানে কি আছে, নাইট্রোজেন গ্যাস। এখন বোতলটাকে তুমি উপর থেকে হচ্ছে মুখ দিয়ে লাগিয়ে দিছো, ফুল সিল করে দিছো। এখন এই নাইট্রোজেন গ্যাসকে, গ্যাস তো হচ্ছে আর স্থির থাকে না, এটা ছোটাছুটি করে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এরকম কন্টিনিউয়াসলি বাড়ি খেতে থাকবে। আরও যতবার বাড়ি খাবে, ওই যে পাত্রের গায়ে একটা বল প্রয়োগ করবে না? তাহলে আমাদের চাপ মানে কী ছিল? চাপ ছিল যে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণে বল প্রয়োগ হয় ওটাকে আমরা চাপ বলি। তাহলে যে নাইট্রোজেন, এই গ্যাসটা যে ক্রমান্বয়ে এরকম থাকা খাবে, তার জন্য একটা বোতল চাপ অনুভব করবে। তো এখন ধরে নেই যে এই নাইট্রোজেনের জন্য চাপটা হচ্ছে আমাদের 2 অ্যাটমসফিয়ার। যদি অনেক বেশি লিখে ফেললাম, বাট বলো বোঝানোর জন্য। তারপর মনে করো নাইট্রোজেনকে তুমি আগে দিচ্ছ, এরপরে তুমি হাইড্রোজেনকে দিচ্ছ। এই হাইড্রোজেন যে মুহূর্তে আসছে, ও তো সেম, ও তো গ্যাসও এরকম ধাক্কাধাক্কি শুরু করবে, তাই না? নাইট্রোজেন তো আগে করতেছিল, প্লাস হাইড্রোজেনে কিন্তু আবার ধাক্কাধাক্কি শুরু করবে। তাহলে হাইড্রোজেন মনে করো আরও 1 অ্যাটমসফিয়ার ধাক্কা দিচ্ছে এখানে। তারপর তুমি যে কার্বন ডাইঅক্সাইডটা দিলে, এখানে কার্বন ডাইঅক্সাইডও সেম এই কাজই করবে। তো কার্বন ডাইঅক্সাইড কথা এখানে আরও 2 অ্যাটমসফিয়ার দিল। এখন দেখো, শুধুমাত্র যখন নাইট্রোজেন ছিল, ও কিন্তু হচ্ছে তোমার বোতলের গায়ে 2 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করছে ধাক্কা খাওয়ার সময়। বাট যে মুহূর্তে তুমি এখানে যে ঘনত্ব বাড়াচ্ছ, যে হাইড্রোজেন দিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড দিচ্ছ, তত বেশি পরিমাণে কিন্তু চাপ বাড়তেছে, তাই না? জিনিস অনেকটা এরকম যে তুমি সাপোজ এখানে একটা দেওয়াল নিলা, দেওয়াল নিয়ে হচ্ছে তুমি যদি এখানে একা ধাক্কা দাও, তাহলে এই দেওয়ালের মধ্যে একটা চাপ প্রয়োগ হবে, হয়তো দেওয়ালটা ভাঙবে না। বাট মনে করো হচ্ছে 5 জন মিলে ধাক্কা দিছো, তখন দুর্বল দেওয়ালে ভাঙতেও পারে। কারণ কি, তোমরা যে 5 জন মিলে যে চাপটা দিচ্ছ, এটা কালেকটিভলি বেশি হইতেছে না? তাহলে এই যে একজন যেটা দেয়, এটা হচ্ছে আংশিক চাপ, মানে এটা হচ্ছে যে পুরো টোটাল চাপের একটা অংশ। আর সবাই মিলে যে চাপ দেয়, ওটাকে আমরা বলি মোট চাপ। তাহলে আমাদের এই রেফারেন্স, এই উদাহরণের ক্ষেত্রে মোট চাপ কত হবে? মোট চাপ হবে এই যে 3 জন বা একটা পাত্রের মধ্যে যে কটা গ্যাস থাকবে, এরা সবাই মিলে যে পরিমাণে চাপ দেবে, এটাকে আমরা বলবো হচ্ছে মোট চাপ। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট চাপ কত? মোট চাপ হচ্ছে এখানে আমাদের 5 এটিএম। আর আংশিক চাপ কোনটা? দেখো, আংশিক চাপ কিন্তু এক একজনের এক এক রকম হবে। নাইট্রোজেন যেহেতু 2 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে, তাহলে নাইট্রোজেনের হবে 2 এটিএম। হাইড্রোজেন যেহেতু 1 অ্যাটমসফিয়ারিক চাপ দিচ্ছে, হাইড্রোজেন হবে 1 এটিএম, তাই না? তার মানে এই যে আংশিক চাপ জিনিসটা কি, যে আমি একা যতটুকু দেওয়ালকে ধাক্কা দিলাম, এই একার বলটাই হচ্ছে আমার আংশিক চাপ। আমার এক বন্ধু মনে করো আরও জোরে ধাক্কা দিল, তাহলে ওর আংশিক চাপ হচ্ছে আরেক রকম। বাট সবাই মিলে একসাথে যতটুকু ধাক্কা দিতে পারবো, ওটা হচ্ছে আমাদের মোট চাপ। তাহলে এখন মোট চাপ এবং যে মূল ভগ্নাংশ, এই যে মাঝখানে যে মূল ভগ্নাংশ মানে কি? মূল ভগ্নাংশ, এটাকে আমরা হচ্ছে মূল ফ্র্যাকশন বলে থাকি আসলে বেশি। মূল ফ্র্যাকশন বা মূল ভগ্নাংশ হচ্ছে যে টোটাল যে মূল আছে তার কতটুকু অংশ, তাই না? ভগ্নাংশ তেমন এটা হচ্ছে একদম সিমিলারলি তোমার আংশিক চাপের মতোই, যে মোট চাপের যতটুকু চাপ এ দিবে, এটা হচ্ছে তার আংশিক চাপ। তেমনই মোট যে মূল সংখ্যা এখানে থাকবে, এই যে নাইট্রোজেনের যে 2 এটিএম, এই চাপটা কেন 2 এটিএম হয়েছে? কারণ এই যে নাইট্রোজেনের মূলগুলো ধাক্কাধাক্কি করছে। তাহলে এখানে নাইট্রোজেনের মূল আমরা ধরে নিই যে সেম 2 অ্যাটম না? আচ্ছা, আমি অ্যাটমসফিয়ার এবং মোলটাকে আলাদা লিখি, নয়তো অনেকেই কনফিউজ হয়ে যায়। মনে করো নাইট্রোজেন আছে এখানে 1 মোল, দেন হাইড্রোজেন ও আছে মনে করো 1/2 মোল, আর যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এ আছে মনে করো 1 মোল।
এই 1 মোল মিলে 2 মোল 2 অ্যাটমসফিয়ার চাপ দেয়, হাফ মোল মিলে 1 অ্যাটমসফিয়ার, আর কার্বন ডাইঅক্সাইডের 1 মোল মিলে 2 অ্যাটমসফিয়ার। তাহলে এই যে মোল সংখ্যাগুলো আছে, আসলে এই যে মোল যত বেশি হবে চাপ তো তত বেশি হবে। এখন মোল ভগ্নাংশ বলতে বোঝায় এই মোট মোলের মধ্যে, সাপোজ আমি যদি লিখি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, যে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ মানে টোটাল মোলের মধ্যে কতটুকু অংশ নাইট্রোজেনের আছে এখানে। তাহলে মোল ভগ্নাংশ মানে কি, যে টোটাল যে মোল তার মধ্যে কতটুকু অংশ হচ্ছে তার নিজের। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে হলে নাইট্রোজেন নিজে কত মোল আছে, 1 মোল আছে, ডিভাইডেড বাই টোটাল মোল কত, টোটাল মোল হচ্ছে আমাদের 2.5, তিনটাকে যদি যোগ করি তার মানে হচ্ছে যে টোটাল 2.5, আড়াই মোলের মধ্যে 1 মোল হচ্ছে আমাদের নাইট্রোজেনের। হাইড্রোজেনের কত, হাফ মোল, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 1 মোল, তাই না? তাহলে আমি এরকম সেমভাবে লিখতে পারি যে আমাদের S2 এর ক্ষেত্রে কত হবে মূল ভগ্নাংশটা, মূল ভগ্নাংশ হবে আমাদের 0.5 ডিভাইডেড বাই 2.5। আর আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হবে টোটাল মোল আছে কত, 2.5 মোল, আর কার্বন ডাইঅক্সাইড আছে 1 মোল। তার মানে আমার এই যে টোটাল মোলের মধ্যে ওর নিচের কতটুকু মোল আছে ওটাই হচ্ছে তার মূল ভগ্নাংশ। এখন তুমি যদি তিনটা মূল ভগ্নাংশকে যোগ করে দাও তুমি তো আগের মোট মোলটি পাবা। তাহলে এখানে আমি জাস্ট সাম আপ করি, জিনিসটা জাস্ট বোঝানোর জন্য হয়তো একটু গল্পের মধ্যে চলে গেছে বেশি। তো মূল ভগ্নাংশ জিনিসটা কি, মূল ভগ্নাংশের সূত্রটা আমি এখানে লিখে দিই, তাহলে তোমাদের জন্য বোঝাটা একটু ইজি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে সাইডে এখানে লিখি যে মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু যারটা বের করবা তার মূল সংখ্যা, তার মানে হচ্ছে নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা। মোট মূল সংখ্যা, তাই তো? হ্যাঁ, মোট মূল সংখ্যা। সেটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ। এখন একজনের মূল ভগ্নাংশ যত বেশি হবে ওই মূল ভগ্নাংশ তো সরাসরি মোট চাপের সাথে গুণ হইতেছে, তার মানে তার আংশিক চাপও বেশি হবে। তার মানে যে এই যে দিন শেষে চাপগুলো আসলে কারা দিচ্ছে, এই মোলগুলোই তো, এই যে অণুগুলো ছোটাছুটি করার ফলে দিচ্ছে। তার মানে যার অণু সংখ্যা বেশি হবে সে চাপ বেশি দিবে। তাহলে আমাদের হচ্ছে যার মূল ভগ্নাংশ বেশি হবে সে বেশি চাপ দিবে। আর আমাদের যে আংশিক চাপ এটা আমরা কীভাবে বের করবো, মোট চাপ ইন্টু মূল ভগ্নাংশ। আর মূল ভগ্নাংশ সমান কী হবে, নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা। আশা করি জিনিসটা ক্লিয়ার। এরপরে আমরা দেখি হচ্ছে যে কেপি বা সাম্যধ্রুবক কখন, যখন হচ্ছে আংশিক চাপের সাম্যধ্রুবকটা। একটা বহুমুখী বিক্রিয়ায় পদার্থসমূহ গ্যাসীয় হলে তাদের প্রত্যেকের সক্রিয় ভর আংশিক চাপ পি দ্বারা প্রকাশ করা হয়। সো এখানে আবার অনেকে পি দ্বারা এটাকে মোট চাপ মনে করবে, আসলে এরকম নেই। এটা এখানে আংশিক চাপ পি বলতে সাপোজ এ এর আংশিক চাপ, তাহলে যে পি এ, বি এর আংশিক চাপ পি অফ বি, এভাবে লেখা হয়। পার্শিয়াল প্রেশার, পি দ্বারা বোঝানো হয় পার্শিয়াল প্রেশার প্রকাশ করা হয়। ভরক্রিয়া সূত্র মতে উভমুখী বিক্রিয়ায় উৎপাদসমূহের আংশিক চাপের গুণফল কার, দেখো সবসময় তাকে হচ্ছে উৎপাদ আসবে। বিক্রিয়ায় উৎপাদসমূহের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফলের অনুপাত। তার মানে কে, সাপোজ এ এবং বি যদি বিক্রিয়া করে আগের বিক্রিয়ার মতোই করে হচ্ছে মনে করো সি এবং ডি তৈরি করলো, তাহলে আমাদের উৎপাদের আংশিক চাপ না, তাহলে পার্শিয়াল প্রেশার অফ সি মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ ডি ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে কি পার্শিয়াল প্রেশার অফ এ মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ বি। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে ওই বিক্রিয়ার আংশিক চাপ সাম্য ধ্রুবক। তাহলে এটা একটা ধ্রুবক, আর যেহেতু এটা পার্শিয়াল প্রেশার নিয়েছে এখানে আমরা পি লিখি। এখন সেম যদি এখানে দুইটা সি হইতো তাহলে পার্শিয়াল প্রেশার যে অফ সি দুবার গুণ হইতো, তাহলে ওটা স্কোয়ার হয়ে যেত। তার মানে এখানে জাস্ট মূল সংখ্যা অনুযায়ী পাওয়ার বা সূচকটা আসতো। আর এই জিনিসটাকে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। আর নিম্নলিখিত এই যে উভমুখী বিক্রিয়াটা এবি, এটার জন্য আমাদের কেপির রাশিটা হচ্ছে এটা। সো আশা করি জিনিসটা সবাই ইজিলি বুঝতে পেরেছ। তারপর এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে কেপি এবং কেসি আমার শূন্য বা অসীম হতে পারে না কেন। আচ্ছা আমরা দেখি তো কেসির জন্য আমরা কী পাইছিলাম, কনসেন্ট্রেশন অফ সি মাল্টিপ্লাইড বাই ডি ডিভাইডেড বাই এ বি। আচ্ছা আমাকে বলো তো কোনো একটা জিনিস যদি শূন্য হওয়া লাগে, শূন্য হওয়া মানে কি, যে উপরে থাকবে জিরো আর নিচে যে কোনো কিছু একটা হইতে পারে, জিরো বাই সামথিং, তাই না? তাই তো শূন্য। তাহলে হচ্ছে এখন শূন্য হওয়ার জন্য তো জিরো হওয়া লাগবে, মানে উপরে যে আছে তাকে জিরো হওয়া লাগবে, মানে উৎপাদকে জিরো হওয়া লাগবে। তাহলে আমি এখন একটা জিনিস বলে দেওয়া, এটা হচ্ছে আমাদের একটা উভমুখী বিক্রিয়ায়, বিক্রিয়ক বা উৎপাদ কেউই, বিক্রিয়ক বা উৎপাদ কেউই শূন্য হতে পারবে না। কারণ যদি একজন শূন্য হয়ে যায় তাহলে তো আসলে বহুমুখী বিক্রিয়া হলো না। কেউই শূন্য হতে পারবে না, সাপোজ এ এবং বি বিক্রিয়া করে যে সি এবং ডি তৈরি করলো। এখন কথার কথা, যদি আমার সি এবং ডি যে উৎপাদ যদি শূন্য হয়ে যায়
তাহলে তো আমার আর উৎপাদই রইল না, তাহলে উৎপাদ তো আর বিক্রিয়া করে এবি তৈরি করতে পারবে না, তাই না? তার মানে আমার তো একটা রিয়াকশন হচ্ছে এখানে থেমে গেছে। তাহলে আমার রিয়াকশন যদি থেমেই যায় তাহলে কি একটা উভমুখী বিক্রিয়া হবে? হবে না। তার মানে একটা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ খুবই কম পরিমাণেও যদি হয় তাও থাকতে হবে একদম কমপ্লিটলি, ও হচ্ছে নিঃশেষ হয়ে যেতে পারবে না, ওকে কিছু না পরিমাণে থাকতেই হবে। তাহলে আমাদের যে উপরে যে জিরো, তার মানে কি উৎপাদ জিরো হওয়া লাগবে। উৎপাদ কি জিরো হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে কেসি ভ্যালুটা কখনোই শূন্য হতে পারবে না। সেম যদি হচ্ছে আমার পার্শিয়াল প্রেশারের কথা বলি, ওটাও তো আমার উৎপাদ তো কখনো, যদি উৎপাদের সামান্য পরিমাণও গ্যাসও থাকে ও তো সামান্য পরিমাণে পার্শিয়াল প্রেশার দিবে, তাই না? পার্শিয়াল প্রেশার শূন্য হওয়া মানে কি যে আসলে কোনো গ্যাস নাই এখানে আর উৎপাদের মধ্যে। তো এই জিনিসটা তো আমাদের উভমুখী বিক্রিয়াতে সম্ভব না। সেম বিক্রিয়কও তো শূন্য হতে পারবে না, কারণ যদি বিক্রিয়ক নাই থাকে তাহলে তো আর আমাদের একটা রিয়াকশন বন্ধ হয়ে গেছে, তার মানে আমাদের রিয়াকশনটা আসলে কমপ্লিট হয়ে গেছে। মনে করো যে তোমার এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি করছে এবং এ আর বি যারা বিক্রিয়ক এরা শেষ, শূন্য হয়ে গেছে। তো শূন্য হওয়া মানে কি এই বিক্রিয়া তো তাহলে একমুখী হয়ে গেছে, এটা তো সমাপ্ত। তাহলে আমাদের তো ভূমুখী বিক্রিয়া তো কন্ডিশনে ফিল আপ হলো না। ভূমুখী বিক্রিয়া মানে কি, যেটা অলওয়েজ বিক্রিয়ক থেকে উৎপাদ কনভার্ট হবে আর একই সাথে উৎপাদ থেকে বিক্রিয়কও কনভার্ট হতে থাকবে। তার মানে এখানে কেউই নিঃশেষ হতে পারবে না। তার মানে আমার হচ্ছে এই যে শূন্য হওয়ার জন্য যে জিরো বাই সামথিং হওয়া লাগতো এটাও সম্ভব না। আবার অসীম হবে কখন? অসীম হবে যখন সামথিং উপরে কিছু থাকবে বাট নিচে জিরো হয়ে যাবে, ওটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটি বা অসীম। তো এখন নিচে জিরো হওয়া মানে কি, এবং বিক্রিয়ক জিরো হয়ে যাওয়া, বিক্রিয়কও তো জিরো হওয়া সম্ভব না। হোপফুলি এটা ক্লিয়ার। সো এরপরে আমাদের হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, এই জিনিসটা বুঝতে হবে যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই যে কেসি এবং কেপি এদের মধ্যে রিলেশনটা কী হতে পারে। তো আমরা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন নেই। সাপোজ এ পরিমাণে বিক্রিয়া করবে, মানে এ মোল বিক্রিয়া, স্মল এ পরিমাণে বিক্রিয়া করবে, এ একটা হচ্ছে বিক্রিয়ক, সেম বি, বি মোল হচ্ছে আমাদের বি বিক্রিয়ক করবে, মানে বি হচ্ছে ক্যাপিটাল বি যেটা, ওইটা হচ্ছে একটা বিক্রিয়ক, আর স্মল বিটা হচ্ছে তার মূল সংখ্যা। আর এদিকেও যদি আমি আসি স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি, তাহলে আমি এটা একটা ইকুয়েশন লিখলাম। এখন এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি যদি কেপি রাশিমালাটা লিখি, আগে কেসিটা লিখি। কেসি সমান সমান কী হবে আমার? উৎপাদের সক্রিয় ভর, তাই না? মানে মূলার ঘনমাত্রা যেহেতু উৎপাদটাকে সি এবং ডি, তাহলে আমি উৎপাদের সক্রিয় ভরটা লিখলাম, আর হচ্ছে মাল্টিপ্লাইড বাই ডি এর সক্রিয় ভর। এখন সি এখানে কয়টা আছে? স্মল সি সংখ্যক না, তাহলে এই জন্য জাস্ট ওটাকে সামনাসামনি গুণ করার উপর পাওয়ার লেখা একই কথা। আচ্ছা, এটা ছোটো হাতের সি, তাহলে একটু ছোটো করে লিখি, আর এটা হচ্ছে আমাদের ছোটো হাতের ডি। সেম আমার নিচে আসবে এ আর বি, পাওয়ারে হচ্ছে এদের মূল সংখ্যাটা চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমি কেসি লিখলাম। এখন আমি যদি এখানে কেপি লিখি, কেপিতে কী হবে যে জাস্ট এখন ঘনমাত্রার জায়গায় আমাদের আংশিক চাপ কাজ করতে হবে। আংশিক চাপ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ ক্যাপিটাল সি, আর পাওয়ারে হচ্ছে মূল সংখ্যার সিটা, মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ ডি, পাওয়ারে হচ্ছে এদের মূল সংখ্যা। একইভাবে হচ্ছে আমার নিচে বিক্রিয়ক যারা, পার্শিয়াল প্রেশার অফ এ মাল্টিপ্লাইড বাই পার্শিয়াল প্রেশার অফ বি। তাহলে এখান থেকে আমরা কেপি রাশিমালাটা পেলাম আর হচ্ছে কেসি এর রাশিমালা পেলাম। এখন আমাকে বের করতে হবে কি এদের মধ্যে আসলে সম্পর্কটা কী, তাই না? তো এখন এই সম্পর্কটা জানার জন্য আমাদের একটু হচ্ছে আদর্শ গ্যাস যে সমীকরণ, এখানে ফিরে যাওয়া লাগবে। ওটা আমাদের কী ছিল? যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আশা করি এটা সবার মনে আছে। তাহলে এখানে পিভি সমান সমান যদি এনআরটি হয়, তাহলে আমি পি সমান সমান কী লিখতে পারি? পি সমান সমান লিখতে পারি এন বাই ভি আর টি, তাই না? জাস্ট এখানে যে এন ভিটা গুণাকারে আছে এটা পাশে গেলে ভাগ হয়ে গেছে, তাহলে এন বাই ভি আর টি। এখন এন মানে কি? মূল সংখ্যা না? এন মানে হচ্ছে আমাদের এখানে মূল সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এখানে এই কালিটা একটু হালকা দেখাচ্ছে, সেটা নেই। সো এন মানে হচ্ছে আমাদের কি? মূল সংখ্যা। আর ভি মানে কি? আয়তন না? যেটা নর্মালি লিটার একক বা যেটাই হোক আয়তন। তো তাহলে হচ্ছে মোল বাই আয়তন, এটা কি মোলারিটি না, ঘনমাত্রা? তার মানে আমি এখন এই ইকুয়েশনটাকে চালিভাবে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু সিআরটি। সি মানে হচ্ছে এখানে আসলে ঘনমাত্রাকে বোঝানো হচ্ছে, এখানে সি হচ্ছে আমাদের ঘনমাত্রা, কারণ কি এন বাই ভি তো হচ্ছে ঘনমাত্রাই। তাহলে আমাদের পি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? সিআরটি লেখা যায়। তাহলে আমি এই জিনিসটাকে সুন্দর মতো এখন লিখতে পারি না, যে পি ইজ ইকুয়াল টু সিআরটি যেহেতু, তাহলে আমি যদি পি অফ এ নেই, যে পার্শিয়াল প্রেশার অফ এ, তাহলে এখানে কী হবে? সি অফ এ হবে। আর টি তো হচ্ছে আমাদের এখানে আর একটা কনস্ট্যান্ট, আর টি তো টেম্পারেচার সবার জন্যই সেম, স্থির তাপমাত্রায় কিন্তু বিক্রিয়াগুলো হচ্ছে। একইভাবে আমি লিখতে পারি পি অফ বি ইজ ইকুয়াল টু কী আসবে? সি অফ বি আর টি। দেন আমি যদি লিখি পি অফ সি, তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ কার? সি আর টি। আর পি অফ ডি যদি আমি লিখি, তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ ডি আর টি। আশা করি জিনিসটা আমাদের একদম সবার ক্লিয়ার। তাহলে আমি জাস্ট এখানে এই যে পি এর ভ্যালুগুলো আছে, পি এর ভ্যালুগুলো যদি জাস্ট এখানে আমি রিপ্লেস করে দিই, তাহলে আমার কি হবে? যে কেপি ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে পিসি ছিল না, তাহলে আমি পিসি জায়গায় কী লিখতে পারি? সি সি আর টি। তাহলে আমি লিখলাম যে সি সি আর টি, তাই তো? এখন এটার উপর পাওয়ারটা একটা সি ছিল, তাহলে আমি পাওয়ারটাকে সি রেখে দিলাম। সেম এভাবে আমি হচ্ছে ডি এর জায়গায় কী লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ ডি আর টি। পাওয়ারে কী আসবে? পাওয়ার হচ্ছে যে স্মল ডি চলে আসবে, ডিভাইডেড বাই
কনসেন্ট্রেশন অফ এ আর টি টু দি পাওয়ার স্মল এ মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ বি আর টি টু দি পাওয়ার বি। এই জিনিসটা কি আমরা সবাই বুঝতে পারলাম? হ্যাঁ, অবশ্যই। এখন জাস্ট আমি যদি এখানে একটু সিম্পলিফাই করি এটাকে, যে কেপিটাকে আমি একপাশে লিখলাম, এখন এই যে পাওয়ারটা আছে, দেখো পাওয়ারের সব গুণাকারে আছে না, তার মানে আমি সি এবং সি এর উপর পাওয়ারটাকে সব আলাদা করে লিখতে পারি। তাহলে আমি কনসেন্ট্রেশন অফ সি এটার উপর পাওয়ার লিখলাম কাকে, এই সিটাকে নিয়ে আসলাম, ইন্টু আর টি এর উপর পাওয়ারটাকে আমি সি দিয়ে দিলাম। আবারও সেম এখানে যে ডি এর ক্ষেত্রে এটা করব, পাওয়ারটাকে আলাদা করে দিলাম, আর টি এর উপর পাওয়ারটাকে ডি দিয়ে দিলাম, জাস্ট যে গুণটাকে এটা আলাদা করে লিখছি। নিচেও সেম কাজটা করি, কনসেন্ট্রেশন অফ এ পাওয়ারে এ নিয়ে গেল, আর হচ্ছে প্লাস, সরি প্লাস না গুণ আর কি, আর টির উপর পাওয়ারটা হচ্ছে এ, কনসেন্ট্রেশন অফ বি আর টি পাওয়ারে হচ্ছে আমাদের বি, এখানেও একটা বি। জাস্ট আমি এখানে যে সিআরটি এখানে গুণগুলোকে একটু পাওয়ারটাকে আলাদা করে দিলাম। এখন আমি এই যে আচ্ছা এই জিনিসটাকে অনেকে আবার এখানে একটু ঝামেলা করতে পারে, যে কনসেন্ট্রেশন অফ এই যে এটা লিখছি, এটা মানে কি আসলে যে কনসেন্ট্রেশন অফ সি, মানে এই যে উপরে যে সি এটা হচ্ছে আসলে কনসেন্ট্রেশন বোঝাচ্ছে কার, এই সি এর কয়টা পাওয়ার, এই যে এটা হচ্ছে পাওয়ার। তার মানে জিনিসটাকে আমি একটু সুন্দর মতো চাইলে এভাবে তো লিখতে পারতাম, যে কনসেন্ট্রেশন অফ সি আর এটা পাওয়ার হচ্ছে সি, তাই না? এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে আমাদের সেম জিনিস। তাহলে আমি এখন পরের লাইনে ওভাবে লিখি, তাহলে একটু বোঝাতে ইজি হবে। তাহলে কনসেন্ট্রেশন অফ সি পাওয়ার হচ্ছে সি মাল্টিপ্লাইড বাই এই যে এখানে কনসেন্ট্রেশন অফ ডি এটা আছে না, এটাকে আমি যে ব্র্যাকেটে দিই, কনসেন্ট্রেশন অফ ডি পাওয়ারে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ এ মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ বি। আর এই যে আরটি ছিল, আরটি তো সবগুলোতেই সেম, তাহলে আমরা আরটিকে লিখলাম, আরটিতে উপরে সি এবং ডি ছিল, তাহলে সি প্লাস ডি, আর নিচে যেগুলো ছিল এগুলো ভাগ হয়ে গেলে, ভাগে যেগুলো আছে এগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস বি। তাহলে আশা করি এখন এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন এই যে আমি জিনিসটা লিখলাম এটা আসলে কার, কেসি না? হ্যাঁ, এটা তো আসলে কেসি। তাহলে দেখি আমরা কেসিকে এখন লিখি কি আসে। তাহলে কেপি সমান সমান কি আসবে, আচ্ছা এটা আমি এখান থেকে লেনে আসছি, যে কেপি সমান সমান হচ্ছে আমার এখানে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন বলতে আমি এখানে কি বুঝলাম, এই যে ডেল এন হচ্ছে এখানে, ডেল এন মানে হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। তো এখানে সি এবং ডি কারা ছিল, এটা ছিল আমাদের বিক্রিয়ক, সরি সি এবং ডি ছিল উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা, দেন হচ্ছে মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে আমাদের এই যে কেপি এবং কেসিআরটি এটা যেটা আমাদের লিখলাম, এটাই হচ্ছে আমাদের এদের মধ্যে সম্পর্ক, যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, কেসি আর টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, আচ্ছা আমি এই জিনিসটা একটু সামনে পেজে লিখি, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এন যদি জিরো হয়, ডেল এন কখন জিরো হবে? সাপোজ আমার এদিকে হচ্ছে 2 মোল বিক্রিয়া করতেছে, 2 মোল মানে উৎপাদ তৈরি হইতেছে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেই, হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস এরা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, একটা বহুমুখী বিক্রিয়া, তাপ দিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। এখন এই পাশে বিক্রিয়া কয়টা, হাইড্রোজেন 1 মোল আর এই পাশে হচ্ছে আয়োডিন 1 মোল, কত মোল হচ্ছে 2 মোল টোটাল। এই পাশে হাইড্রোজেন আয়োডাইড কত মোল, 2 মোল, তার মানে 2 মোল বিক্রিয়া করে 2 মোল তৈরি করতেছে। তাহলে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 2, তাহলে জিরো না? তার মানে ডেল এন যদি জিরো হয় তাহলে হচ্ছে কি হবে, যে ডেল এন যদি জিরো হয় তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি পাওয়ার হচ্ছে 0। এখন কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে ওটা সমান সমান কী লেখা যায়, 1। তার মানে কেপি ইজ ইকুয়াল টু কী হবে, কেসি হবে। কখন? যখন আমাদের ডেল এন 0 হবে, যখন ডেল এন হচ্ছে আমাদের 0 হবে। বা ডেল এন যদি 0 না হয় তাহলে আমাদের কেপি এবং কেসি কখনোই সমান হবে না। এখন ডেল এন সাপোজ 0 হলো না, অন্য কোনো অনেক রিয়েকশন থাকতে পারে, যেমন নাইট্রোজেন প্লাস, সবগুলো গ্যাসিয়াস স্টেটে আছে আর কি, তো সবগুলো বাবা লিখলাম না। তাহলে এখান থেকে আমাদের যদি 2 অণু অ্যামোনিয়া তৈরি করে, যেমন এখানে উৎপাদের মোল সংখ্যা কত, 2, আর বিক্রিয়কে এদিকে 1 আর 3 টোটাল 4 না? তাহলে এখানে কিন্তু আমাদের ডেল এন এর ভ্যালুটা 0 হলো না, -2 আর কি। তাহলে ডেল এন এর ভ্যালু যদি 0 না হয়, স্টিল আমরা কিন্তু কেসি ভ্যালু থেকে কেপি ভ্যালু বের করতে পারবো, বা কেপি ভ্যালু থেকে কেসিটাও বের করতে পারবো। কীভাবে? জাস্ট যে আর টি এর ভ্যালু বসাইতে হবে। এখন আর এর ভ্যালু, আর তো একটা কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক, এখানে আরটা কি, আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক।
এখন মোলার গ্যাস ধ্রুবক, এটা কিন্তু একটা ধ্রুবক, বাট এটা ইউনিট অনুযায়ী কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়, যেটা আমরা হচ্ছে সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার সেখানে এই জিনিসটা বিস্তারিত দেখি যে আমাদের এখানে 4 থেকে 5 রকমের ভ্যালুগুলোকে নিয়ে আসা যায়। তো আর এর ভ্যালু এখানে হচ্ছে আমাদের একটা লিখি, ওটা হচ্ছে আমাদের যেটা ঝুলে 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন এই জিনিসটা কিন্তু আছে, বাট এটা এখানে আমরা ইউজ করবো না, কারণ এটা ইউজ করতে হলে আমাদের ঝুলে নিতে হবে, সব এসে ইউনিটে নেওয়া লাগবে। বাট নর্মালি আমাদের যে ভলিউম দেওয়া থাকে, ভলিউম কিন্তু আমাদের কিসে দেওয়া থাকে, ভলিউমটা হচ্ছে আমাদের লিটারে দেওয়া থাকে না। আমরা কি ওটাকে মিটার কিউবে কনভার্ট করবো? না, আমরা লিটারে ইউজ করে ফেলবো। তাহলে আমি যদি এখানে লিটারে ইউজ করি ভলিউমটাকে, আবার চাপটাকে আমরা এটিএমে কিন্তু রাখি, এটাকে আমরা নিউটন পার মিটার্স করে নিই না। তার মানে আমরা এখানে আসলে ওই যে এসআইতে কনভার্ট করতে গেলে বিনা কোনো একটু ঝামেলা হবে, এর থেকে ভালো আমরা এটাকে লিটার অ্যাটমসফিয়ারে রাখি, যে ভলিউমটা থাকে লিটারে আর যেটা চাপ এটা থাকে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে। তাহলে আমাদের এই যে লিটার এবং অ্যাটমসফিয়ার, এখান থেকে আমাদের আর একটা ভ্যালু আসে, ওটা হচ্ছে আমাদের 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে আমরা এখানে বেশি পরিমাণে ইউজ করব, মানে বেশি পরিমাণে সবসময় এটা ইউজ করব। তাহলে এটা ইউজ করলে আমার জাস্ট টেম্পারেচারটা কিসে রাখতে হবে, কেলভিনে রাখতে হবে, তাই না? যদি তাহলে আমি কেলভিনে রাখতে পারি, বাকি আমি খুব সিম্পলি এই জিনিসটাকে কনভার্ট করে নিয়ে যেতে পারবো। সো আমরা এখানে ইউজ করবো কোনটা, আরেকটা যে লিটার অ্যাটমসফিয়ার এককটা ইউজ করবো। তাহলে তুমি এখান থেকে ইজিলি যদি এনএ ভ্যালুটা আমার 0 না হয়, ডেল এনএ ভ্যালু, তুমি যে কোনোভাবে এটা জাস্ট টেম্পারেচার বলাই থাকবে, আর না বলা থাকলে ওটাকে রুম টেম্পারেচার যেটা 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, ওটা ইউজ করলেই হয়ে যাবে। সো আশা করি জিনিসটা ইজিলি বুঝতে পেরেছো সবাই। এরপরে আমাকে জাস্ট এই জিনিসটা এখানে লিখে দিয়েছে, যখন বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ সমান থাকে, দুই পাশে এই সমান মোল, তখন ডেল এন কত হবে, 0 হবে। আর তখন কেপি কেসি আর টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে আমাদের কেপি এবং কেসি সমান হবে, কারণ আর টু কোনো কিছু উপর পাওয়ার 0 মানে এটা তো 1 হয়ে দিবে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা কত, 0.08206, বা এটাকে আমি শর্ট ফর্মে যা লিখছি তাই, মানে লিটার অ্যাটমসফিয়ার লিখলেই হবে। লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল এই ইউনিটে রাখতে হবে। আর এখানে দেখো পার কেলভিন না, তার মানে টিটা কিন্তু অবশ্যই আমাদের কেলভিনেই থাকতে হবে। কেউ যদি ভুলে এটাকে ডিগ্রি সেলসিয়াসে দাও, শেষ ম্যাথ ওখানেই কাটা। একক ধরে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। কেপি এবং কেসি এর কোনো একক হবে না, এটা আমরা অলওয়েজ জানি যে আমাদের সাম্য ধ্রুবকের কোনো একক হয় না। অনেক সময় তুমি ইকুয়েশন বের করার সময় তো দেখবা আচ্ছা একক তো চলে আসতেছে, তো এটা আমরা এরকম না, আমরা হচ্ছে যেমন তুমি যখন ওই যে সূত্রের মধ্যে এখানে ঘনমাত্রা বসাইছো না, তো ক্যালকুলেশনের সময় ঘনমাত্রাকে আবার মোলারিটি দ্বারা ভাগ দিয়ে দেই, মানে এটা হচ্ছে অটোমেটিক তোমার ইউনিটগুলোকে ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে তুমি যখন সিকিউ করবা তখন তোমার এখানে কেসি কেপে কোনো ইউনিট দেওয়া লাগবে না, বাট তারপর আমাদের মাঝে মাঝে ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী এমসিকিউতে দেখা যায় ইউনিটেরগুলো জিজ্ঞেস করে, বাট তুমি দুইটাই বের করতে পারবা, সামনে লেকচারে এগুলো নিয়ে ব্রিফলি আলোচনা করা আছে। দেন কেপি নির্ণয় আংশিক চাপকে আমরা এটিএম এককে রাখবো, কারণ কি এই যে আমরা এখানে লিটার অ্যাটমসফিয়ার বসাচ্ছি, কেউ যদি এখানে একটু না বেশি বুঝে এটাকে নিউটন বা মিটার স্কয়ার বা প্যাসকেলে নিয়ে যায়, ওর জন্য মোটামুটি হ্যাঁ আনসার অবশ্যই হবে, এমন না যে হবে না, বাট তখন সবগুলোকে ওই অনুযায়ী কনভার্ট করে নিতে হবে, যে ভলিউমকে তখন লিটার রাখতে পারবে না, ওটাকে মিটার কিউবে নিয়ে যাওয়া লাগবে। হয়তো তুমি এসআই ইউনিটে রাখবা, বাট ওটা আমরা কেউ রেকমেন্ড করবো না, আমরা অলওয়েজ রেকমেন্ড করবো লিটার অ্যাটমসফিয়ারে করা, এটা তোমার জন্য সবচেয়ে ইজি। সেই এককের সংখ্যা মানে রূপান্তর করতে হবে। তো আশা করি আমাদের যে ভরক্রিয়ার সূত্রটা, ভরক্রিয়ার যে সূত্র, এটা কি আমরা এটা সবাই বুঝতে পেরেছি। জাস্ট বিক্রিয়ার যে হার, এটা সক্রিয় ভরের উপর নির্ভরশীল, এটাই হচ্ছে ভরক্রিয়া সূত্র। দেন সেখান থেকে আমরা যে সূত্রের প্রতিপাদনগুলো করে আসলাম, কেপি কেসি রাশিমালা প্রতিপাদন করলাম, কেপি কেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। তো আশা করি এই টপিকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। এর পরবর্তী আমাদের যে টপিকটা থাকবে, এই টপিকটা হচ্ছে আমরা অন্য কোনো একটা লেকচারে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সমসত্ব সাম্যর ক্ষেত্রে যে ভরক্রিয়া সূত্র ব্যবহারটা, যে অনেকগুলো ইকুয়েশন থাকবে, এই সকল ইকুয়েশনে কোনটার ক্ষেত্রে কেপি ভ্যালু কেমন হবে, কেসি ভ্যালু কেমন হবে, জাস্ট প্র্যাকটিসগুলা। আর তারপরে হচ্ছে আমাদের কেপি কেসি আর ম্যাথ, এই জিনিসটাতে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের এই পার্টটা কভার হয়ে যাবে, যেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। আর এখান থেকে সিকিউ অবশ্যই আসবে, এটাতে কোনো ব্যতিক্রম নাই। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।